আসসালামু আলাইকুম। এবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা, আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব, ইয়েমেন থেকে ইসরায়েলে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা। এরপরেই জানাবো, গাজায় গণহত্যা ঠেকাতে আন্তর্জাতিক সমাজের ব্যর্থতায় ইরানের দুঃখ প্রকাশ। D8 সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। এরপরেই থাকবে রাশিয়ার সাথে পশ্চিমাদের আচরণ রহস্যময় হাসির মতো। জানাবো, ফিলিস্তিনিদের হত্যা করে লাশগুলো কুকুরের খাদ্য হিসেবে ফেলে রাখা হয় বলে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন। এবং সর্বশেষ জানাবো, কিয়েভে আবারও হামলা জোরদার করেছে রাশিয়া, নতুন খেলায় মেতে উঠেছে পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইয়েমেন থেকে ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, তবে এটি ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের আগেই নাকি ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী বলে মন্তব্য করেছে আইডিএফ। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আইডিএফ জানিয়েছে, ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে, ফলে এটি ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করেনি। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, ভূপাতিত করা ক্ষেপণাস্ত্রের শার্পনেল পতিত হওয়ার কারণে সাইরেন ব্যবস্থা সক্রিয় হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, ভূপাতিত করা ক্ষেপণাস্ত্রের শার্পনেলের রামাদগান এলাকায় পার্কিং করা গাড়ির উপর পড়েছে। এতে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের মাগেন ডেভিড আদমের স্বাস্থ্যকর্মী জানিয়েছে, একই এলাকার একটি স্কুলেও শার্পনেল পতিত হয়। এতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে দেশটিতে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, হুতিরা সেন্ট্রাল ইসরায়েলকে নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গাজায় যুদ্ধ বন্ধ না হলে এই হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে তারা। টেলিভিশনের এক বার্তায় হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, প্যালেস্টাইন 2 নামে একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। কেবল ইসরায়েলে হামলা নয়, লোহিত সাগরে দেশটির সংশ্লিষ্ট জাহাজেও হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীরা। মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত 19 নভেম্বর থেকে লোহিত সাগরে, ইডেন উপসাগরে পর্যন্ত 100টির বেশি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। গাজায় হামলা ঠেকাতে আন্তর্জাতিক সমাজের ব্যর্থতায় ইরানের দুঃখ প্রকাশ। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ অপরাধযোগ্য ঠেকাতে আন্তর্জাতিক সমাজের ব্যর্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। তিনি বলেন, বিশ্ব মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করতে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তেল আবিবকে সর্বাত্মক সমর্থন দিয়ে যাচ্ছে। তিনি কায়রোয় D8 ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের 21তম সম্মেলনে দেওয়া এক বক্তৃতায় মন্তব্য করেন। আরাকচি বলেন, আন্তর্জাতিক সমাজ গাজায় ভয়াবহ আগ্রাসন, যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ ও হামলা বন্ধ করতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই ব্যর্থতার পাশাপাশি সংযুক্ত হয়েছে তেল আবিবের প্রতি ওয়াশিংটনের রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক ও গোয়েন্দা সহযোগিতা। আজ অনুষ্ঠিত D8 শীর্ষ সম্মেলনের প্রতি ইঙ্গিত করে আরাকচি আশা প্রকাশ করেন যে, শীর্ষ সম্মেলন থেকে গাজা, লেবানন ও সিরিয়ায় হামলা বন্ধ করতে ইসরায়েলকে কঠোর বার্তা দেওয়া সম্ভব হবে। আজ আরও পরে মিশরের রাজধানী কায়রোর উন্নয়নশীল 8 দেশের অর্থনৈতিক সহযোগিতা সংস্থা D8 এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। D8 এর সদস্য দেশগুলো হচ্ছে ইরান, বাংলাদেশ, তুরস্ক, মিশর, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও নাইজেরিয়া। সম্মেলনে অংশ নিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার কায়রোতে পৌঁছেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস D8 সম্মেলনে অংশ নিচ্ছেন বলে ঢাকা থেকে পাওয়া খবরে জানা গেছে। রাশিয়ার সাথে পশ্চিমাদের আচরণ রহস্যময় হাসির মতো। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি বলেন, পশ্চিমের সঙ্গে ইরান ও রাশিয়ার পার্থক্যের ক্ষেত্রে গভীর সাংস্কৃতিক বিষয় জড়িত। ফ্রেন্ডশিপ অব নেশনস ইউনিভার্সিটি বা রোডনের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্ররা মস্কোতে ইরানি দূতাবাসে রাশিয়ায় নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালির সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন। ইরানি বার্তা সংস্থা ইসনার উদ্ধৃত দিয়ে খবরে বলা হয়েছে, এই বৈঠকে জালালি যে বিষয়গুলোর কথা উল্লেখ করেছে তার
মধ্যে একটি হলো পশ্চিমাদের সঙ্গে ইরান ও রাশিয়ার পার্থক্যের মূল বিষয়গুলো। তিনি বলেন যে আন্তর্জাতিক অঙ্গন হলো পার্থক্য ও অভিন্নতার ক্ষেত্র এবং এই উপাদানগুলো দেশগুলির ব্লক এবং শ্রেণী বিভাগের ক্ষেত্রে প্রধান নির্ণায়ক হিসাবে কাজ করে। তিনি বলেন ইরানের ইসলামী বিপ্লবের কেন্দ্রীয় স্লোগান হচ্ছে পূর্ব বা পশ্চিম নয়, একটি স্বাধীন পরিচয় পুনরুজ্জীবিত করাই এই প্রধান লক্ষ্য। বৈশ্বিক একতরফাবাদ নীতির কারণে তেহরান মার্কিন হস্তক্ষেপকামী নীতির বিরোধী ছিল এবং এর ফলে তাকে কঠোর নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়েছে। ইরানের অবস্থান বা বক্তব্যের অনেক ভক্ত বিশ্বে ছড়িয়ে রয়েছে উল্লেখ করে জালালি আরো বলেন, আমাদের যৌক্তিক যুক্তি হলো যে আমেরিকা যদি গণতন্ত্রের দাবি করে তাহলে আন্তর্জাতিক অঙ্গনে সরকারের ইচ্ছা কেন প্রাধান্য পাবে না, এবং একটি দেশের অভ্যন্তরে স্বৈরা শাসন যদি খারাপ হয় তাহলে আন্তর্জাতিক অঙ্গনে কেন স্বৈরাচার থাকবে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর পশ্চিমের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য রাশিয়ান রাষ্ট্রনায়কদের দ্বারা অনেক প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেন, এলোচ্ছিন পশ্চিমের সাথে যোগাযোগের আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও বাস্তবে পশ্চিমারা তার নীতির আমলে নেয়নি। 2022 সালের 24শে ফেব্রুয়ারিতে রাশিয়ার প্রেসিডেন্টের বক্তৃতা উল্লেখ করে ইরানের রাষ্ট্রদূত স্মরণ করিয়ে দিয়ে বলেন, জনাব পুতিনের সরকার প্রাথমিকভাবে পশ্চিমের সাথে যোগাযোগ বাড়ানোর নীতি গ্রহণ করেছেন, কিন্তু পরে তিনি পশ্চিমাদের উদ্দেশ্য করে বলেন, আমরা ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে এমনকি ন্যাটোর সদস্য হতে এসেছি, কিন্তু আপনারা তা গ্রহণ করেননি। পশ্চাতের সাথে রাশিয়ার বিরোধের মূল কারণ এবং আন্তর্জাতিক অঙ্গনে ইরান ও রাশিয়ার ইতিবাচক ভূমিকায় আমেরিকার বিরোধিতা উল্লেখ করে জালালি স্পষ্ট করে বলেন, পশ্চিমের সাথে ইরান ও রাশিয়ার পার্থক্যের অন্যতম একটি জায়গা হচ্ছে গভীর সাংস্কৃতিক পার্থক্য। তিনি যোগ করেছেন, আমরা আমেরিকান উদার গণতন্ত্র অনুসরণ করতে পারি না, কারণ আমাদের এমন একটি দেশ যেখানে 3000 বছরের বেশি লিখিত সভ্যতা রয়েছে। ফিলিস্তিনিদের হত্যা করে লাশগুলো কুকুরের খাদ্য হিসাবে ফেলে রাখা হয়। গাজায় ইসরায়েলি সেনাদের হামলা চালানোর ভয়ঙ্কর এক প্রতিবেদন। গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা চালানোর ভয়ঙ্কর এক প্রতিবেদন প্রকাশ করেছে খোদ ইসরায়েলি দৈনিক হারেজ। এতে ইসরায়েলি সেনা কমান্ডারদের উদ্রিক্ত দিয়ে বলা হয়েছে, গাজার নেতজারিম করিডরে ফিলিস্তিনিদের হত্যা করে লাশগুলো কুকুরের খাদ্য হিসাবে রাস্তায় ফেলে রাখা হয়। ইসরায়েলি সেনা কমান্ডাররা বলেছে, গাজার নেতজারিম করিডরে একটি স্থান এখন লাশের এলাকা নামে পরিচিত এবং গাজাবাসীও বিষয়টি জানে। ইহুদিবাদী বাহিনীর 252তম ব্রিগেডের একজন কমান্ডার বলেছে, ওই এলাকায় ভুলবশত কোনো ফিলিস্তিনি আসামাত্র তাকে গুলি করে লাশ রাস্তায় ফেলে রাখা হয়, পরে সেটি কুকুরের খাদ্যে পরিণত হয়। হারেজ জানিয়েছে, গাজায় মোতায়েন ইসরায়েলি সেনাদের মধ্যে এখন কে কত বেশি ফিলিস্তিনি হত্যা করতে পারে তা প্রতিযোগিতা চলছে। বেসামরিক ফিলিস্তিনিদের হত্যা করে তাকে হামাস যোদ্ধা বলে চালিয়ে দেওয়া হয়। আরেকজন ইসরায়েলি কমান্ডারের বরাত দিয়ে দৈনিকটি জানিয়েছে, এই প্রথম কোনো যুদ্ধে ইহুদিবাদী সেনাদের জন্য যা খুশি তাই করা এবং কোনো জবাবদিহি না রাখার ব্যবস্থা করা হয়েছে। এসব কমান্ডার তাদের ইউনিটগুলোর জন্য যত বেশি পারো যায় বিজয় রেকর্ড করার চেষ্টা করছে। একজন ইহুদিবাদী সেনা কমান্ডার বলেছে, গাজার উত্তর অঞ্চলকে যত বেশি পারা যায় ফিলিস্তিনি মুক্ত করাকে সে বিজয় হিসাবে নির্ধারণ করেছে। একজন ইসরায়েলি সেনা তার সহকর্মীদের বলেছে যে সে একদিন 16 বছর এক ফিলিস্তিনি কিশোরকে হত্যা করার পর তার কমান্ডার তার প্রশংসা করেন এবং তাকে পরদিন আরো 10 ফিলিস্তিনি শিশুকে হত্যা করার নির্দেশ দেয়। হারেজ একাধিক ইসরায়েলি সেনা কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইহুদিবাদী বাহিনীর 99 ব্রিগেড এবার হেলিকপ্টার থেকে একজন বৃদ্ধ ও 2 শিশুকে আশ্রয়ের সন্ধানে ছুটতে দেখে তাদের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে 3 জনকেই হত্যা করে। আরেক সেনা দৈনিকটি জানায়, এবার ইসরায়েলি সেনারা 200 ফিলিস্তিনিকে হত্যা করে, যাদের মধ্যে মাত্র 10 জনই ছিলেন হামাস যোদ্ধা, কিন্তু দখলদার বাহিনী তাদের সবাইকে হামাস সন্ত্রাসী বলে চালিয়ে দেয়। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলি সেনারা কি ভয়াবহ পাশবিকতা ও নৃশংস হামলায় মেতে উঠেছে তার সামান্য একটি চিত্র হারেজ পত্রিকার এই প্রতিবেদনে ফুটে উঠেছে বলে পর্যবেক্ষকদের ধারণা। তারা মনে করছেন, প্রকৃতপক্ষে গাজা উপত্যকায় তারা এর চেয়েও অনেক বেশি নাটকীয় এবং নারকীয় তাণ্ডব চালাচ্ছে। কিয়েভে হামলা জোরদার রাশিয়ার। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ অনুষ্ঠানের আগে ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। আগামী 20 জানুয়ারি শপথ নিয়ে হোয়াইট হাউসের দায়িত্ব নেবে ট্রাম্প। স্কাই নিউজের প্রতিবেদনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বরাতে বলা হয়েছে, খেরসন, দোনেৎস্ক ও লুহানস্ক পিপলস রিপাবলিকান এবং ঝাপোরোঝিয়া থেকে অবশ্যই ইউক্রেন বাহিনীকে সরে যেতে হবে। রুশ নেতা আরও বলেছেন, যত তাড়াতাড়ি কিয়েভ এসব অঞ্চল থেকে তাদের বাহিনীকে সরিয়ে নেবে এবং ন্যাটোতে যোগ
দেওয়ার পরিকল্পনা বাদ দিবে, তখনই আমাদের পক্ষ থেকে যুদ্ধবিরতি এবং আলোচনার নির্দেশ আসবে। এদিকে বিশ্লেষকরা ধারণা করছেন, ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক ও আর্থিক সহযোগিতা বন্ধ হয়ে যেতে পারে। গত 27 নভেম্বর রুশ বাহিনী ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালিয়েছে। ইউক্রেন কর্তৃপক্ষের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া ইউক্রেনে 1,500 বিমান হামলা চালিয়েছে। এতে করে ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।